আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মিডিয়ায় এমন খবর প্রচারিত হয়েছে যে ভারত চীনের সাথে সমঝোতা করার একটি প্রয়াস নিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো দুই দেশের মধ্যে বৈরিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পর্কের টানাপোড়েন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। দুই দেশের মধ্যে ইতোপূর্বে কাঁটাতারের বেড়া থাকলেও সাম্প্রতিক সময়ে কূটনৈতিক প্রতিবন্ধকতাও দেখা দিয়েছে। 2023 সালে G20 সম্মেলনে যেতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অস্বীকৃতি জানিয়েছেন, কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চীনের ব্যাপারে একই দৃষ্টিভঙ্গি লালন করছেন। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। এরই অংশ হিসেবে মোদি এই বছর কাজাখস্তান অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেননি। তবে এর মধ্যেও ভারত ও চীন অক্টোবর মাসে বিরোধপূর্ণ লাদাখ অঞ্চল নিয়ে একটি আলোচনায় অংশ নিয়েছে এবং এরপর তারা একটি সীমানা চুক্তিতে একমত হয়েছিল। সেই চুক্তির কথা উল্লেখ করে ভারতের বিদেশ মন্ত্রণালয় ডিসেম্বর মাসে এসে বেইজিংয়ের সঙ্গে তার সম্পর্ক উন্নত করার দাবি করেছে। তবে এমন বন্ধুত্বপূর্ণ প্রচেষ্টাও সফল হবার সম্ভাবনা কম, কেননা সাইবার স্পেসে এই দুটো দেশ এরই মধ্যে বড় ধরনের যুদ্ধে লিপ্ত রয়েছে, আর দুটো দেশের প্রতিটির জনসংখ্যাই 150 কোটির কাছাকাছি। তাই এরকম জনবহুল দেশ যদি সাইবার জগতে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সাইবার জগতে উত্তেজনা অনেকটাই বেড়ে যাবে, আর তেমনটা হলে অফলাইনের পরিস্থিতিও খুব বেশি শান্ত রাখা যাবে না। ভারত ও চীনের মধ্যকার সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়, তবে কোভিড মহামারী চলাকালীন সময় থেকে এই সাইবার যুদ্ধের ব্যাপকতা বেড়েছে। সে সময় 2020 সালে ভারত চীনের 59টি অ্যাপস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে নিষিদ্ধ করে দেয়। এর মধ্যে চীনের জনপ্রিয় ও বহুল প্রচলিত অ্যাপস ওয়েইবো ছিল, যা নিষিদ্ধের আওতায় পড়ে। ভারতের এই পদক্ষেপটিকে চলমান ভার্চুয়াল যুদ্ধের সূচনা হিসেবে দেখা হয়েছিল, যা লাদাখে ভারত চীন সীমান্ত বিরোধের পটভূমিতে ঘটেছিল। ভারতের মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় জাতীয়তাবাদী সংক্রান্ত বিতর্ক ও আলোচনা এই ডিজিটাল যুদ্ধে আগুন লাগিয়েছে, যেখানে চীনা অ্যাপগুলোকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এর বিপরীতে চীনা বিশেষজ্ঞরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের মতো করে যুদ্ধ শুরু করেছিল। এর অংশ হিসেবে চীন রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়ায় লেখা কিছু নিবন্ধে ভারতের অতিরিক্ত জাতীয়তাবাদী ন্যারেটিভকে তীব্রভাবে সমালোচনা করেছিল। তারা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল, যদি উত্তেজনা চলমান থাকে তাহলে কাশ্মীর ইস্যু সংক্রান্ত উত্তেজনা জাতিসংঘ পর্যন্ত চলে যেতে পারে, এমনকি লাদাখ ও অরুণাচল প্রদেশে সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু দুদেশেরই এই বাকযুদ্ধ টিকটক সহ চীনের অনেকগুলো অ্যাপস নিষিদ্ধ করতে ভারতকে প্ররোচিত করে। ভারত তাদের বহুল আলোচিত মেড ইন ইন্ডিয়া নীতির আওতায় এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করে। এর জেরে ভারতীয় সাইবার স্পেসে ভারতীয় অ্যাপসগুলোর একচেটিয়া আধিপত্য নিশ্চিত হয়। এভাবেই দুদেশ নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, যা বর্তমানে বিশ্বের এই দুই প্রাচীন সভ্যতার জাতীয় উন্নয়ন লক্ষ্য পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। অথচ এই দুটো দেশ একসময় বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে উপকৃত হয়েছিল। নয়াদিল্লি এই মুহূর্তে বেইজিংকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, যার ফলে ভারত চীনের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থগিত করেছে, ভিসা সীমিত করেছে, সাংবাদিকদের বহিষ্কার করেছে এবং ভারতের ভেতর চীনা বিনিয়োগও সীমিত করেছে। পাশাপাশি ভারতের শাসক কর্তৃপক্ষ সিভিল সোসাইটি মিথস্ক্রিয়া, মিডিয়া সংলাপ, ছাত্রছাত্রী বিনিময়, আন্তঃসাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলা এবং কারুশিল্প বৈঠকগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ভারতীয় এবং চীনা নাগরিকদের মধ্যে যোগাযোগকে কঠিন করে দিয়েছে। কিন্তু দ্বিপাক্ষিক এই প্রকট প্রতিযোগিতা দৃশ্যমান হবার আগে 90-এর দশকে দুদেশই আর্থিক ও বস্তুগতভাবে যথেষ্ট উন্নতি করেছিল।
ভারতে চীনের এবং চীনের মার্কেটে ভারতের বেশ দখল ছিল। চীন ভারত থেকে সেমিকন্ডাক্টর নিয়ে উন্নতি করেছিল, আর ভারত চীনের কাছ থেকে নিত সফটওয়্যার। কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির কারণে চীনের নাগরিকদের গড় আয় অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। এক্ষেত্রে চীন এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় অনেকটা এগিয়ে ছিল। ভার্চুয়াল যুদ্ধ সম্ভবত ভারত এবং চীনের মধ্যে কয়েক দশক ধরে বিদ্যমান গভীর ইস্যুগুলোকে সামনে এনেছে। এমনকি এর মধ্যে আঞ্চলিক বিরোধও খুব বেশি প্রকট হয়েছে। প্রথমত, লাদাখের সীমান্তে বেইজিংয়ের সামরিক উপস্থিতি এবং ভারত মহাসাগরেও চীনের নৌজাহাজ ও নৌসেনাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। যদিও ভারত অভিযোগ করে যে চীন ভারত মহাসাগরে গুপ্তচর জাহাজ প্রেরণ করেছে। ভারতের প্রতি চীনের অসন্তোষ আরও বেড়ে যায় যখন ভারত তাইওয়ানের প্রতি সমর্থন জানায়, কারণ চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে। ভারতের এক চীন বিরোধী নীতির কারণে ভারতের ওপর চীনের আস্থাও হ্রাস পেয়েছে। শুধু তাইওয়ান নিয়ে নয়, তিব্বত ইস্যুতেও ভারতের ওপর চীন অসন্তুষ্ট রয়েছে। চীন 2019 সালেই অভিযোগ করেছিল যে ভারত তিব্বত ইস্যুতে অন্যায্যভাবে হস্তক্ষেপ করেছে। ভারতকে অভিযুক্ত করার কারণ হল ভারত তখন চীনের আপত্তিকে গুরুত্ব না দিয়ে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে আশ্রয় দিয়েছিল, অথচ তিব্বতের ওপরও চীন নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। ভারত ও চীনের মধ্যে আদর্শিক ও দর্শনগত বিরোধ রয়েছে। চীন ও ভারত দুটো প্রতিদ্বন্দ্বী ফ্রন্টকে প্রতিনিধিত্ব করে। ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে সৃষ্ট সামরিক জোট কোয়াডকে সমর্থন করে। অন্যদিকে চীন বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সমর্থন দেয়। ব্রিক্সের মতো একটি বৈশ্বিক জোটের সদস্য হিসেবে চীন এখন সক্রিয় ভূমিকা রাখছে। এই জোটে আরও আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। আর ভারতের প্রধানমন্ত্রী সর্বশেষ গত অক্টোবরেও আনুষ্ঠানিকভাবে একটি আয়োজনে ব্রিক্সকে, বিশেষ করে চীনকে পশ্চিম বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর প্রধান উদ্বেগ হল এই যে ব্রিক্সে নয়াদিল্লির প্রভাব আশঙ্কাজনকভাবে কমছে, কেননা এই ফোরামের অন্য দুই প্রভাবশালী সদস্য রাষ্ট্র চীন ও রাশিয়া ভারতকে সাইডে রেখে নিজেদের বৈশ্বিক সম্প্রসারণবাদী উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন করছে। তাছাড়া ভারত এশিয়ার দ্বিতীয় সারির দেশ হিসেবে আর স্বীকৃত হতে চায় না। মোদির উৎসাহে ভারত এখন আধিপত্যবাদ পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এ কারণেই ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে খোলাখুলি আপত্তি জানিয়েছে এবং অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসনের তীব্র নিন্দা করেছে। চীন অন্যদিকে ভারতের উপর ক্ষেপে আছে, কেননা কাশ্মীরের মতো একটি গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ অঞ্চল নিয়েও ভারত একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। 2019 সালের অগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং লাদাখকে আলাদা ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করে। চীন ভারতের এই পদক্ষেপের প্রতিবাদ করেছিল এবং প্রতিক্রিয়ায় আরও জানিয়েছিল যে ভারতের এই সিদ্ধান্ত জাতিসংঘ গৃহীত কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন। চীনের এই ক্ষোভ পরবর্তীতে লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে প্রকাশ পায়, যেখানে পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধেও লিপ্ত হয়। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর এটি ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধরনের কোনো সংঘর্ষ। লাদাখের সেই সহিংস ঘটনার 5 বছর পর দুদেশের সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য মৌখিকভাবে বলেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকাকে সামরিক উপস্থিতি মুক্ত দেখতে চান। ভারতের পর সীমান্ত মোতায়েন থেকে কিছুটা সরেও আসে, তবে ভারতের অনেকেই এই সিদ্ধান্তকে একটি কৌশলগত পিছু হটা হিসেবে মূল্যায়ন করেছেন, কারণ ভারত আগ্রাসী হলে চীনের সাথে তাদের দূরত্ব আরও বাড়বে।
দৃষ্টান্ত হিসেবে বলা যায়, ইউক্রেন যুদ্ধ চীনকে ভারতের পুরনো প্রতিরক্ষা মিত্র রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছে। মূলত নৌখাত ও প্রযুক্তি সেক্টরে যুক্তরাষ্ট্র ও ভারতের বোঝাপড়া সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় বেইজিংও বিকল্প হিসেবে রাশিয়ার সাথে গাঁটছড়া বেঁধেছে। এ কারণেই দৃশ্যত ভারত ও চীনের মধ্যে শান্তি আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও সাইবার স্পেসে ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও একটি প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবেই রয়ে গেছে। জাতীয় নিরাপত্তা হুমকি এবং চলমান অর্থনৈতিক প্রতিযোগিতার জেরে এই দুই দেশের ডিজিটাল যুদ্ধ সামনের দিনগুলোতে আরও তীব্র হতে পারে। তাছাড়া সাম্প্রতিক সময়ে চীন ও ভারত দুদেশে সাইবার স্পেস এবং বৈশ্বিক নিয়ন্ত্রণ পাওয়ার জন্য চেষ্টা জোরদার করেছে। ঠিক এই মুহূর্তে বাহ্যিকভাবে চীনের প্রতি ভারত কিছুটা নমনীয় হলেও কার্যত তা ব্যাপক কোনো পরিবর্তন নয়, বরং বাস্তবে দুদেশের মধ্যে বৈরিতা ও প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে এবং সহসাই তা কমে যাওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।